যেটা আসলে তো অসুবিধা হয়ে গেছে। আমার মনে হয় ওই রেকর্ডটা আসেনি, মেইলে মোবাইল থেকে ঘরে শুনলাম আর কি, যে মোবাইল থেকে রেকর্ড করলে মনে হয় এ ধরনের একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমাদের যাদের কাছে ল্যাপটপ আছে প্রয়োজন তোমরা এটা রেকর্ড করো, আমি সেই অনুমতি দিয়ে দেবো, ঠিক আছে? জি ম্যাম। একদম দায়িত্ব নিয়ে রেকর্ডটা করো, কে করবে? জি। কে দায়িত্ব নিয়ে করতে চাও? ল্যাপটপে ক্লাস করছো কে? মানে যার কাছে ল্যাপটপ আছে কিংবা যে হচ্ছে তোমার ডেস্কটপে ক্লাস করো, তোমরা কেউ একজন চাইলে রেকর্ডটা চালু করে দিতে পারো। আমি গত ক্লাস রেকর্ডটা এই জন্য হাতে পাইনি, তো কিভাবে দিব তোমাকে? হাতে পেলে দিয়ে দেবো। অনেক করে। আর যে কোনো সময় এটা করে নিতে পারবে তোমাদের কাছ থেকে, স্যারটা আমি ব্যাটা থেকে করিয়েছি কতবার। আর হোমওয়ার্ক তোমরা কে কে দিয়েছো বলো তো? তিনজন দিয়েছো, তিনজনকে দেখলাম আমি, বাকিরা কবে দিবে? ম্যাম আমি দিছি কিন্তু গেছে কিনা সেটা তো বলতে হ্যাঁ, পারছি না। আমি সাহেব, আকাশ, এই তিনজনের খাতা পেয়েছি, বাকিদের খাতা পাইনি। ম্যাম, বলো। ওখানে সাবমিটের সময় 2টা পিডিএফ সেট করা যায়, মানে বাকি আরেকটা পিডিএফ ছিল, ওটা পিডিএফ সেট করতে পারিনি। এটা দুইটা সেট হয়ে গেছে নাকি? জি ম্যাম। প্রথমটাতে একটাই এসেছে, দাঁড়া আমি দ্বিতীয়টাতে কি এসেছে। আর এখানে শুধু কোর্স প্ল্যানটা এসেছে, চর্যাপদ সম্পর্কে অনুচ্ছেদ লেখাটা আসেনি। হ্যাঁ ম্যাম, চর্যাপদেরটা আমি দিতেই পারিনি, অন্য পেজে তো। হ্যাঁ, চর্যাপদটা দিয়ে দিতে। আর এটা হচ্ছে আকাশের সাহেব দিয়ে দেখে তোমার কি অবস্থা, কোর্স প্ল্যানটা লিখেছো তুমি? আর চর্যাপদ নিয়ে একটা অনুচ্ছেদ লিখেছো, সেটা লিখেছি কম্পিউটার পর। হ্যাঁ, সাহেব মোটামুটি দুটোই পেয়েছে। আর একটা পেয়েছি আমি। আর বাকিদের কি, বাকিরা কথা বলে? ম্যাম, পরবর্তী ক্লাসের আগে দিয়ে দেবো ম্যাম, ব্যস্ত ছিলাম তো জবের কারণে। ক্লাসে করা যদি প্রতিদিন একটু একটু করে ফেলবো, হবে এভাবে সব করে ফেলবো। জি ম্যাম, প্রথম তো yes. এর জন্য তো এটা আরো বেশি চাপের হয়ে যাবে। তোমাদের সুবিধার জন্যই তো আমরা এই কাজটা করি। তো জি ম্যাম, আজকের মধ্যেই দিয়ে দেবো। আজকের আলোচনা তো আজকে সেক্ষেত্রে তোমরা পুরো সহই পরবর্তীতে দিয়ে দিবে, মানে পুরো করে তোমাকে ডাউনের জন্য একটা বাধ্য হচ্ছে। ব্যবহারটা হবে এমন যে তুমি শিক্ষা না হলে পরবর্তীতে তোমাকে দুইটা দিতে হবে, ছাড় নেই, দিতে হবে। সেই কাজটা করতে হবে। তো তোমরা যারা এখনো দাওনি অতি সত্বর দিয়ে দাও, সেটা আমি তোমাদের অ্যাক্টিভিটি দেখতে পারি, রাত অ্যাক্টিভিটি কেমন করে। ম্যাম, তাহলে 2টা পেজের জায়গায় 9টা দিব অ্যাড করবো। আচ্ছা, আগে একজন বলছে বলে নি, আকাশ বলছে। আমি 2টা পেজ অ্যাড করেছি, ওখানে অ্যাড করার কোনো অপশন ছিল না, এখন আমি 3টা পেজ কিভাবে অ্যাড করবো? আমি তো নতুন জানা নেই এরকম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে তোমরা সবগুলো ছবি একসাথে স্ক্যান করে ফেলো। এই দুইটা তিনটা চারটা পাঁচটা স্ক্যান করা যায়, স্ক্যান করে পিডিএফ করবে। তুমি স্ক্যান করেছো কিসের সাহায্যে? ক্যামি স্ক্যানার? জি। না, ওই ম্যাম যখন সাবমিট দিব ওইখানে স্ক্যানের অপশনটা ছিল, ওইখান থেকে। না, তোমরা হচ্ছে স্ক্যান করবে, করে শেয়ার পিডিএফ দিলে দেখবে যে তোমার পুরো পিডিএফটা ও একসাথে। আচ্ছা, তাহলে ম্যাম প্রথমে স্ক্যান করে পিডিএফ তৈরি করে তখন আমরা সাবমিট দেবো।
হ্যাঁ, প্রথমে ধন্যবাদ। হবে কি, তুমি একসাথে 2-3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা দিতে পারবে। যে আমরা তোমাদেরকে যে বইয়ের পিডিএফ লেখাটা দিয়েছি, একই জি সিস্টেমে ম্যাম, দিয়ে বুঝতে পারছি ম্যাম, ধন্যবাদ। এইটা একটু অসুবিধা করে দিয়েছ। আচ্ছা, আমি তোমাদের এখন স্লাইড, হ্যাঁ বলো, হ্যাঁ কে যেন প্রশ্ন করতে চেয়েছিল। গত দিন আমার বিশ্বাস করতে আমার ছিল, আমি তো ক্লাসে করিনি। ক্লাসটা আমি এখন আপলোড দিই। আপনি না লাস্ট ছিলাম তো। না, সন্ধ্যায় তোমাদের যে ক্লাস নিয়েছিলাম গত বুধবারে, ওই ক্লাসের উপস্থিতি আমি এখনো দেইনি, দিয়ে দিতে পারছি। গত ক্লাসে ঠিক ম্যাম আছে, ক্লাসে ছিলাম কিন্তু নেটের কারণে বুঝতে পারিনি ম্যাম, কথা আটকা আটকা আসে। তারপর এসেছে না, আজকে কি কোনো ক্লিয়ার আসছে? আছে ম্যাম, এখন বৃষ্টি হইতেছে তো এখন বলা যায় না। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখলাম আজকে উপস্থিতি বেশ ভালো। 11 জন উপস্থিত আছে, নতুন এসেছে মোটটা। কৃষ্ণচোখ মনে হয় ওই দিনে এসেছে না, কৃষ্ণচন্দ্র রায় ওই দিন কি এসেছে দেখা যাচ্ছে? মাহফুজ, সবুজ, মোসাব্বির হোসেন, বেশ ভালো উপস্থিতি দেখে বেশ ভালো লাগছে। তো যাই হোক, এসো আমরা আমাদের এটা নিয়মিত পাঠে যাই। এই স্লাইডটা থেকে তোমাদেরকে প্রতিমূলক দেখাচ্ছিলাম, এখানে ওই দিনের থেকে আরো বেশ কিছু জায়গায় সংযোজন প্রয়োজন করা হয়েছে, তো সেই বিষয়টা তোমরা মোটামুটি বলো। আমি তো ফার্স্ট ক্লাস করতেছি, অ্যাসাইনমেন্ট গুলা করে কোন জায়গায় জমা দেব? অ্যাসাইনমেন্ট তুমি গুগল ক্লাসরুমে আছে না? জি হ্যাঁ, তো গুগল ক্লাসরুমে তোমার ওখানে একটা অপশন থাকে, যে তুমি যখন ওই যে যেটা করলাম স্ক্যান করবে, স্ক্যান করবে পিডিএফ করার পরে শেয়ার করবে, তো শেয়ারে দেখবে যে অন্য অনেকগুলো অপশনের সঙ্গে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, জিমেইল, এটা গুগল ক্লাসরুম এই অপশনটাও আসবে। তো ওই গুগল ক্লাসরুমে তুমি যখন যাবে তখন তোমার বাংলা ক্লাস বা তোমার যে কয়টা ক্লাসে তুমি যুক্ত আছো সেই ক্লাসগুলো আসবে। তো সেখানে তোমার কাজ হবে তোমার বাংলা ক্লাসটাকে সিলেক্ট করা। বাংলা ক্লাস সিলেক্ট করে সেখানে তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, এবং লাস্ট অপশন হচ্ছে যখন তুমি ফাইলটা ওখানে দিয়ে দিবে, টার্ন ইন বলে একটা অপশন আসবে, সেই টার্ন ইনটাতে তোমাকে সিলেক্ট করতে হবে। টার্ন ইন করে দিলে ওটা জমা হয়ে যাবে। ঠিক আছে? জি না। তোমাদের ওই যে যারা দিয়েছে প্রয়োজনে ওদের কাছ থেকে সহযোগিতা নিতে পারো, যেহেতু এখন এই কাজটা নতুন, সেগুলো হয়ে যাবে, শেখা হয়ে যাবে। তো দেখো, আমি একটু গত ক্লাসের রিভিউ টানছি, তিনি হচ্ছে আমরা আমাদের আজকের মূল আলোচনা চলে যাবো আজকে। গত ক্লাসে আমাদের আপডেট দিয়েছে ভুবন। ভুবন আপডেট দিয়েছে, সেখানে ও লিখে দিয়েছে যে আমরা গত ক্লাসে কি কি করেছি, বিশেষ করে আমরা জাতি এবং ভাষা সম্পর্কে জেনেছি, এবং আমরা বিভিন্ন যুগ বিভাগ সম্পর্কে জেনেছি। আজকে আমরা মূলত মানে গতকাল আমরা 3টা যুগই বেশ সংক্ষেপে জেনেছিলাম, আজকে ক্লাসে আমরা বিশেষ করে মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কে জানবো। তবে যারা আজকে নতুন এসেছে তাদের সুবিধার্থে আমি অল্প সময়ে সেই কথাগুলো আবার তোমাদেরকে বলে দিচ্ছি, যে আমাদের বাংলা ভাষা ও সাহিত্যে বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী এসে যুক্ত হয়েছে। তোমরা দেখো, আমি এখানে তীর চিহ্ন দিয়ে যেগুলো দেখাচ্ছি, বাম পাশে যেগুলো আছে নিগ্রোপ্রতিম মানুষ, রাষ্ট্রীয় দাবি, এটা আমাদের মোটামুটি আগে থেকেই ছিল। একদম শুরুটা ধরা হয় যে এই নিগ্রোপ্রতিম মানুষ যারা ছিল তাদের থেকে, এবং বাঙালি জাতির মূল ভিত্তিটা তৈরি হয়েছে অস্ট্রিকদের কাছ থেকে, এবং পরবর্তীতে অনেক খ্রিস্টান হয়েছে, এবং ঐতিহাসিক কালে আমাদের এই অঞ্চলে এসে পার্শ্বিক মেসিডোনিয়া, গ্রিক, সপ্তম এরকম আরো অনেকে এসে হয়েছে, এবং সর্বশেষ যাদেরকে আমরা মোটামুটি জানি ইংরেজরা, এবং পাকিস্তানিদের স্বীকৃতি হয়েছে। তো পরবর্তীতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বাঙালি জাতির মধ্যে এই ঐতিহাসিক কাল এবং প্রাগৈতিহাসিক কালের দুটি সময় মধ্যবর্তী সময়ে এসেছে আসলে আর্যতা।
এই আর্য জনগোষ্ঠী এসে তারা এই বাঙালি সংস্কৃতি এবং এখানে যারা ছিল তাদের উপরে এত বেশি প্রভাব বিস্তার করেছিল যে তারা মোটামুটি আহ বাকি সব জাতিসত্তার বৈশিষ্ট্যকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এবং দেখা যায় যে ওদেরকে আমরা বলি যে তারা দুটো ভাগ করেছে, আর্য এবং অনার্য। হয় তুমি আর্য, না হলে তুমি অনার্য। এই যে ভাগটা, এই ভাগটা আমাদের জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভাষা, সংস্কৃতি সবকিছু প্রভাব বিস্তার করেছে। আমরা সাহিত্যের ক্ষেত্রে দেখবো, আর ভাষা কিভাবে হয়েছে তা আমরা পরবর্তীতে যখন ভাষার ইতিহাস পড়বো তখন ফিরে যাবো। এই আর্যদের ভাষা ও সংস্কৃতির প্রভাবটা বেশ গুরুত্বপূর্ণ। তোমরা এই জিনিসটা মনে রেখো, আর্য জাতি। তারপরের যে বিষয়টা উল্লেখ আছে, খেয়াল করে দেখো যে আমাদের এই বাংলা এই অঞ্চলটা কতটা পুরনো। মানে বঙ্গ এই নামটা প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ বেদে। তোমরা জানো যে তোমরা এই উল্লেখটা দেখতে পাবে, ঋগ্বেদে উল্লেখ আছে যে বঙ্গ বলে একটা জায়গা আছে। পরবর্তীতে মহাভারত এবং মৎস্যকে এগুলো নিশ্চয়ই খেয়াল করে দেখছি তোমরা, যে তোমার ধর্মের সঙ্গে যুক্ত হিন্দু ধর্মের মধ্যে এই ছিল। ঋগ্বেদে উল্লেখ ছিল, তারপরে মহাভারত, মৎস্য পুরাণ এসব জায়গায় উল্লেখ ছিল। এবং আরো পরবর্তীতে বিশেষ করে যখন মুসলিম শাসন আমলে এবং বিশেষ করে মুঘলদের আমলে এই পুরো বাংলাটাকে একটা জায়গা হিসেবে চিহ্নিত করা হয়, সুবা বাংলা বলা হয় যেটাকে। সুবা বাংলা এবং সম্রাট আকবরের সময়ে প্রথম এই নামটা ব্যবহার করা হয়। তোমার সম্রাট আকবরের যে একজন উপদেষ্টা ছিলেন আবুল ফজল, তার একটা গ্রন্থ আছে আইনি আকবরী, সেখানে তিনি এই নামটা উল্লেখ করেছিলেন সুবা বাংলা এবং পুরো বাংলা প্রদেশ বোঝাতে। তো পরবর্তীতে তো আমরা মোটামুটি ব্রিটিশদের কাছ থেকে এবং পাকিস্তানের কাছ থেকে একটা ভূখণ্ড হিসেবে বাংলা ভূখণ্ড পেয়েছি। তো এই ভূখণ্ডে যারা বসবাস করে এবং এই ভূখণ্ডে আমরা যারা বাংলা ভাষায় ভাষী তাদেরকে আমরা মূলত বাংলাদেশী হিসেবে নিচ্ছি। এখানে একটা ছক আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখানো। একে আমরা পরে আলোচনা করবো, ভাষার ইতিহাস এখন করবো, যা আপাতত থাকে। আমরা এই বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কথা বলেছি, যে বাংলা সাহিত্যে তিনটা যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। খেয়াল করে দেখো যে এই প্রাচীন যুগের ক্ষেত্রে আমরা দুটা ভাগ দিয়েছি, যে হয় 650 না হলে 950। এটা নির্ধারিত হয়েছিল দুটো ধ্রুপদের ভিত্তিতে। আমরা এগুলো কতটা বলেছি, জগনীয় ভিত্তিতে কথা বলেছি, আর সেই নৈদিকটা নিয়ে মধ্যযুগ এবং আধুনিক যুগে আসে। মধ্যযুগে আমরা অর্থনীতির যুগের কথা বলেছি তোমাদেরকে, যে বলা হয়ে থাকে যে 1201 থেকে 1350 এই সময়টার মধ্যে আমরা তেমন কোনো সাহিত্য পাই। তবে যেটা বলার বিষয় হচ্ছে এই নিয়ে মতভেদ আছে, খণ্ডন আছে। আমরা সেই সম্পর্কেও কথা বলেছি, বিশেষ করে শরীফ এবং ওয়াকিল আহমদ, তাদেরকে আমরা এই আলোচনায় পাই। তোমরা একটু এদিক তাকাও, খন্দকারদের ধারণাটা স্মৃতি যুক্তিতে আসলে ব্যর্থ হয়ে গেছে। আমরা এখানে খন্দকারদের পূর্ণ পুরাণ, শেখ সুখদয়া এবং আরেকটা কাব্য আছে, তার নাম হচ্ছে প্রাকৃত কৈন্দল। এরকম অন্তত 3টে কাব্য পাই, যেগুলো আসলে বাংলায় না, কিন্তু ওই সময়টাতে রচিত হয়েছে, যার কারণে আমাদের যে সমালোচকরা তারা অন্ধকার যুদ্ধের সাথে পুরোপুরি স্বীকার করতে রাজি। তারা বলছেন যে না, আমরা বরং এটাকে মনে করতে পারি যে ওই সময় অনেক সাহিত্য লেখা হয়েছে, পরিস্থিতি আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছায়। বুঝতে পারছো? দেখো, আমরা এই মোটামুটি গত ক্লাসে অন্ধকার যুগ বিষয়টাকে একটু স্পষ্ট করেছি। আর আমাদের আধুনিক যুগে সাহিত্য এবং মধ্যযুগের সাহিত্য দুটোর মধ্যে একটা বেশ পার্থক্য আছে। খেয়াল করে দেখো যে যেহেতু প্রাচীন যুগ এবং মধ্যযুগ দুটাকে আমরা একই ক্যাটাগরিতে রাখছি, চর্যাপদ ছাড়া তো আর কিছু পাওয়া যায় না। আর সে তোমার চর্যাপদের
মধ্যে যে বৈশিষ্ট্য সেগুলো মধ্যযুগের মধ্যেও ছিল, যার কারণে আমরা প্রাচীন যুগ ও মধ্যযুগকে একটা মানদণ্ডে এবং আধুনিক যুগটাকে আরেকটা মানদণ্ডে রেখেছি। খেয়াল করে দেখো যে চর্যাপদ কবিতা আকারে লেখা। কবিতা বলতে এটা কবিতা বলে না, পদ বলে। তো সেই হিসেবে এগুলো হচ্ছে গদ্য। তোমরা যদিও তোমাদের বইয়ে গদ্য পদ্য সবকিছু একই হিসেবে পেয়েছো, তাই না? যে কবিতা যেভাবেই হোক সেটা গদ্য হিসেবে লেখা থাকতো, তবে গদ্য এবং কবিতার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। গদ্য সাধারণত ওই যে তোমার আট ছয় মাত্রা যে কয়া এই হিসেবে লেখা হয় এবং সেখানে অন্তর্ভুক্ত বেশি গুরুত্বপূর্ণ। কবিতার ক্ষেত্রে তোমার বেশ পরিবর্তন হয়েছে। কবিতাতে সেখানে মূলত আমরা কবিতা বলতে যা বুঝছি যে লেখকের নিজের মনের কথা সেখানে থাকবে। এটা ছন্দের যে কোনো ভাবে হতে পারে। তো গদ্যটা মোটামুটি তোমার গদ্যটা বেশ এক নির্দিষ্ট। তো প্রাচীন যুগের মধ্যযুগে আমরা গদ্য নির্ভর সাহিত্য দেখতে পাই। আধুনিক যুগে এসে আমরা সেখানে গদ্য তো দেখতে পাই, গদ্যের বরং আরো বেশি বিস্তৃতি হয়, কবিতা হয়, কবিতার আরো অনেকগুলো শাখা প্রশাখা হয়। এবং সব থেকে যেটা মৌলিক বৈশিষ্ট্য এই তিনটা যুগের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী সে হচ্ছে গদ্যের আবিষ্কার। এটা যে আবিষ্কার ইতিহাসের বইয়ে লেখা থাকে, তবে আমরা ঠিক আহ আবিষ্কার বলবো না, কারণ বাংলা গদ্য আগে ছিল হালকা পাতলা। তোমার চিঠিপত্রে মানুষ লিখতো, বিভিন্ন ধরনের দলিলের মধ্যে মানুষ কিংবা রাজাদের ঘোষণা এইসব কাজে মানুষ গদ্য ব্যবহার করতো। তবে যেটা হয় তোমার আধুনিক যুগে এসে আমরা কিভাবে সাহিত্যে গদ্যকে ব্যবহার করতে পারি এই জিনিসটা বিস্তৃত হয়েছে। তো এই জন্য এটাকে বলা হয় সাহিত্যিক গদ্য। বাংলা সাহিত্যিক গদ্যের বিকাশ ঘটেছে আমাদের এই প্রাচীন যুগ এবং মধ্যযুগে। খেয়াল করো যে সাহিত্যের সমৃদ্ধ ছিল, তারপরে সেই সমৃদ্ধ সাহিত্যটাকে আমরা অনেকটা দূরে সরিয়ে দিয়ে আমরা গদ্যের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি। আর জানো যে গত ক্লাসে আমরা বলেছি যে নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প এই সব কিছু আধুনিক যুগে এসে বিস্তৃত হয়েছে। আমাদের কবিতার যে একটা মানে গদ্যের যে একটা শাখা ছিল সেটা বরং স্থগিত হয়ে গেছে। সেটাই হোক, আমাদের এই প্রাচীন যুগ এবং মধ্যযুগের মৌলিক পার্থক্যের মধ্যে আমরা আরো একটা জায়গা পাবো, সেটা হচ্ছে ধর্ম। খেয়াল করো প্রাচীন যুগের চর্যাপদ যে ধর্মকেন্দ্রিক, তাই না? এবং এই যে এখানে আছে মধ্যযুগে শ্রীকৃষ্ণ তীর্থ বৈষ্ণব পদাবলী অনুবাদ কাব্যে আমি একটু পরে আসছি। মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চন্দ্র মঙ্গল, সর্ব মঙ্গল, কালিকা মঙ্গল, অন্নদা মঙ্গল, শীতলা মঙ্গল, তারপরে তোমার নাথ সাহিত্য, বাউল সাহিত্য, মর্সিয়া সাহিত্য। মর্সিয়া সাহিত্য মানে হচ্ছে শোক সাহিত্য, হ্যাঁ, কারবালার কাহিনীকে কেন্দ্র করে এই মর্সিয়া সাহিত্য লিখছে। সেখানে এসে আমরা মোটামুটি সবগুলোতে দেখতে পাবো যে ধর্ম একটা বড় জায়গায় ঘুরে আছে। এই ধর্মের প্রভাব কিভাবে পড়েছে এটা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, যেটা প্রাচীন যুগ এবং মধ্যযুগ আমরা যা হয়ে যাচ্ছি এটা মানুষের সবগুলো তোমরা একটু অপেক্ষা করো, আমি যুগ এবং মধ্যযুগের একটা মৌলিক বৈশিষ্ট্য ছিল যে দেখা যাচ্ছে চর্যাপদ বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক এবং এখানে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় ধর্ম কেন্দ্রিক সাহিত্য মধ্যযুগে লেখা হয়েছে। এই দিকে খেয়াল করে দেখো যে আধুনিক যুগে এসে সেখানে ধর্মের বরং প্রভাব কমে গেছে। ধর্মের থেকেও মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে কিসের উপরে? মানুষের উপরে। আমাদের মানুষ সেই মানবতা বেশি প্রাধান্য পাচ্ছে। মানে ধর্মের কিছু মানুষের গুরুত্ব ধর্মকেন্দ্রিক যখন লেখা হয়, তো এই যখনই সেটা ধর্ম থেকে সরে আসে বলা হয় যে এটা মানবিক হয়েছে, বরং মানুষ হিসেবে মানুষের অধিকার বেশি প্রতিষ্ঠিত হয়েছে। তা আমরা দেখতে পাই যে আমাদের আধুনিক যুগের সাহিত্য এসে আমাদের মানবতা জায়গা গ্রহণ করে। প্রাচীন যুগে এবং মধ্যযুগে আরেকটা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গরিব জীবন।
একটা বিষয় খেয়াল করো যে এই লেখক যারা লিখেছেন, একজনের লেখা 23 বা 24 জন, যেটা নিয়ে একটা মতভেদ আছে, 23 মতান্তর এরা অনেকে একটা বিষয় নিয়ে লিখছে, তাদের ধর্মীয় সাধারণ পদ্ধতি নিয়ে লিখছে। মধ্যযুগে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব, বৈষ্ণব পদ, অনেকে মিলে রাধাকৃষ্ণের প্রেম নিয়ে লিখছে। মঙ্গল কাব্য, এই মনসা মঙ্গল কাব্য, বেহুলা লক্ষ্মীধর এবং দেবী মনসাকে নিয়ে যে কাহিনী, সেই একটা বিষয় নিয়ে অনেক কবি লিখছেন। তার মানে একটা বিষয়কে কেন্দ্র করে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, লেখক গোষ্ঠী। এটাকে আমরা বলি যে গোষ্ঠীর চেতনা। প্রাচীন যুগ এবং মধ্যযুগে এই গোষ্ঠীর চেতনা ছিল। আধুনিক যুগে এসে এই গোষ্ঠীর ধারণাটা বরং ভেঙে গেছে। এখানে এসে স্থান করে নিয়েছে কি ব্যক্তি চেতনা। খেয়াল করে দেখো যে আমরা যে গ্রুপটা, এটা যখন একটা ইন্ডিভিজুয়াল হিসেবে উপস্থাপিত হয়, যে না আমি সাহিত্য লিখছি, আমি আমার নিজের কথা লিখবো, আমি আমার নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলোকে উপস্থাপন করবো। খেয়াল করে দেখো এই ব্যক্তি চেতনা তখন এই আধুনিক যুগের সাহিত্যের একটা বড় বৈশিষ্ট্য হিসেবে আসে। এবং আধুনিক যুগে যখনই ব্যক্তির বিস্তার করতে শুরু করে, এর সঙ্গে সঙ্গে এসে যুক্ত হয় আত্মচেতনা এবং আত্মপ্রসার। কারণ ব্যক্তি মানেই হচ্ছে নিজের কথা বলবো, নিজের চিন্তা, নিজের আদর্শ, নিজের ধ্যান ধারণা তখন সাহিত্যের প্রতিফলিত হতে শুরু করে। মানুষ তো সমাজের বাহিরে, দেখা যাচ্ছে যে তখন যে সমাজ চেতনা সাহিত্য বিষয়বস্তু হয়ে ওঠে। তোমরা যদি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের কথা চিন্তা করো, যে তোমার কৃষ্ণকান্তের কৃষ্ণদুঃখ, সামাজিক উপন্যাস, সমাজ নিয়ে লিখছে, সমাজের যে বিভিন্ন বৈষম্য আছে সেগুলো নিয়ে লিখছে। কিন্তু আপনি যখন ভেবেছেন নীলদর্পণ নাটকের কথাই যদি চিন্তা করো, সেখানে একটা সামাজিক সমস্যা, যে মানুষকে জোর করে নিঃশ্বাস করতে বাধ্য করা হচ্ছে, সেই বিষয়টাকে কেন্দ্র করে এবং সামাজিক ভাবে একটি একটা প্রভাব পড়ছে, সেটা আমাদের এই নীলদর্পণ নাটকে যেটা পর্যন্ত উপস্থাপন করেছেন। সমাজ চেতনা আধুনিক যুগের সাহিত্যে যুক্ত হয়ে গেছে। জাতীয়তা বোধ ও দেশপ্রেম, এই বিষয়গুলো কিন্তু আধুনিক যুগের বৈশিষ্ট্য। কারণ এর আগে জাতীয়তা বোধের বিষয়টা এত ভাবে আসেনি। এর আগে তো আমরা ওই জাতির চিন্তার মধ্যে সীমাবদ্ধ ছিলাম না। কেমন? যেমন হচ্ছে মধ্যযুগে আমাদের কি বিভিন্ন রাজারা শাসন করতো, তখন একটা রাজ্যকেন্দ্রিক সাহিত্য ছিল। তখন মানুষের মধ্যে নিজ দেশ যে একটা ধারণা, এই দেশ ধারণাটার বিকাশ ঘটেনি। এটা বিকাশটা ঘটেছে মূলত ইউরোপীয় শাসন আমলে, মানে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করছে সেই সময় থেকে। খেয়াল করে দেখো যে হিন্দু জাতীয়তাবাদ, এই হিন্দু জাতীয়তাবাদের বিকাশটা আমরা মোটামুটি 1900 সালের আগে থেকেই বিকশিত হতে দেখি। 1885 সালে একটা জাতীয় দল গঠিত হয়েছে। তোমরা কি সেই জাতীয় দলটার নাম জানো? কেউ এখনো এই ভারতে আছে, ভারতের রাজনীতিতে যুক্ত আছে। কেউ কি জানে না? তোমরা কি আমার, এটা হচ্ছে কংগ্রেস। তোমরা নিশ্চয়ই জানো যে এই গান্ধী, মহাত্মা গান্ধী এই যে রাজনীতি করতেন। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে গঠিত হয়েছে। তখন ওই কংগ্রেসের মূল লক্ষ্যটাই ছিল যে তোমার একটা মানুষের মধ্যে একটা জাতীয়তা বোধ তৈরি করা। তো যেহেতু কংগ্রেস হিন্দুদের একটা প্রতিষ্ঠান ছিল, তারা মূলত হিন্দুদের অধিকার, হিন্দুদের দাবি দেওয়া, এই বিষয়গুলো ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দেওয়ার ওই দায়িত্বটা পালন করতো। এতে করে হিন্দু জাতীয়তাবাদের একটা বিকাশ ঘটতে শুরু করে। তো তখনো পর্যন্ত মুসলিমদের জন্য তেমন কোনো জাতিবাচক দল ছিল না। এটা 1906 সালে এসে মুসলিমরা উপলব্ধি করে, মানে 1906 সালের আগে, যে না, তাদেরও এরকম একটা প্রতিষ্ঠান, একটা প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন, তারাও যাতে নিজেদের অধিকারের কথা বলতে পারে। তো সেই সময় আমরা দেখেছি যে এই আমাদের এই যারা ভারতীয় বাঙালি শিক্ষিত মুসলিম ছিলেন, তারা মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছে। ও মুসলিম লীগ এখনো পাকিস্তানে আছে, তোমরা জানো। এই যে মুসলিম লীগের প্রতিষ্ঠা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এই দুইটা বড় দল মোটামুটি আমাদের
এই সাহিত্যিকদের মধ্যেও প্রভাব বিস্তার করে। তোমরা বঙ্কিমচন্দ্রকে কিভাবে জানো? বঙ্কিমচন্দ্র কোনো সাহিত্য পড়েছ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? না না, আমার কি পড়া হয়নি। বিড়াল প্রশস্ত পড়েছ? হয়নি। বিড়াল বঙ্কিমচন্দ্রের একটা বেশ বিখ্যাত গ্রন্থ কমলাকান্তের দপ্তর, এগুলো কিছুই পড়া নেই? মানে নাম জানার নাম শোনি কখনো? না ম্যাম, আমার পড়া হয়নি, পড়া হয়নি ম্যাম। নাম শুনছি ম্যাম। হ্যাঁ, নাম শুনে থাকার কথা। কারণ কমলাকান্তের দপ্তর খুবই খুবই প্রসিদ্ধ একটা বই। আর বঙ্কিমচন্দ্র সেখানে তিনি একটা হাস্যরসের আড়ালে সামাজিক সত্যগুলো তুলে ধরেছেন, আমরা সেখানে দেখতে পাই। তো বিষয় ওটা না, বিষয় হচ্ছে বঙ্কিমচন্দ্র নিজেও একজন এই হিন্দুত্ববাদী লেখক ছিলেন। আর বঙ্কিমচন্দ্রের কথা কেন বলছিলাম, তিনি তো আমাদের বাংলা সাহিত্যের একজন বেশ গুরুত্বপূর্ণ লেখক। তার উপন্যাস এবং প্রবন্ধ এই দুটাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেই জায়গায় রাজনীতির সঙ্গে সাহিত্য যে যুক্ত এবং এইগুলো এই সাহিত্যকে প্রভাবিত করতে পারে, এই জিনিসটা আমরা আধুনিক যুগে এসে বেশ ভালোভাবে আরো দেখতে পাই। সাহিত্যের মধ্যে যুক্ত হয়ে গেছে জাতীয়তাবোধ এবং দেশপ্রেম। দেশপ্রেম দেশ ধারণাটা তখন থেকেই আস্তে আস্তে গড়ে উঠে থাকে। তোমরা জানো যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছিল ওই সময়, যা আমরা আমাদের স্বদেশকে রক্ষা করবো এবং স্বদেশী আন্দোলন হয়ে এসেছে। ওই দেশপ্রেমের বিষয়গুলো মোটামুটি 1900 সালের পরে বেশ প্রতিষ্ঠিত হয়। এবং এখানে আমি একটা উপাদান লিখেছি, রোমান্টিকতা। খেয়াল করে দেখো, রোমান্টিকতা মানে হচ্ছে তোমার চারপাশে যে জগৎ আছে সেই জগৎ থেকে লেখকরা নিজেদেরকে অনেকটা বিচ্ছিন্ন করে নেয়। এটা একটা সাহিত্যিক আন্দোলন। মানে তোমার একটা লেখার বৈশিষ্ট্য আছে। আন্দোলন বলতে যে রাস্তাঘাট নেমে আন্দোলন তা না, তারা লেখার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করতেন। দেখা যাচ্ছে যে এই সময়ে তারা এই বাস্তব জগৎ থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেন যে দিকে। কিভাবে তারা প্রকৃতি নিয়ে লিখছেন, তারা নির্জনতা নিয়ে লিখছেন, প্রেম, বিরহ, কিংবা যে জিনিস আমার কাছে নেই সেই জিনিসকে পাওয়ার জন্য একটা ব্যাকুলতা তারা প্রকাশ করছে। এই জায়গাগুলো আমাদের লেখকদের মধ্যে আসে এবং সাহিত্যে, আধুনিক যুগের সাহিত্যের একজন বলা হতে পারে এই বৈশিষ্ট্যগুলো বেশ ভালোভাবে মিশে যায়। তোমরা রবীন্দ্রনাথের সাহিত্যের দিকে যদি তাকাও, রবীন্দ্রনাথের সাহিত্যের মৌলিক বৈশিষ্ট্যই হচ্ছে এই রোমান্টিকতা। আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেহেতু দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ লেখা করেছেন, তার লেখাতে অনেক বৈশিষ্ট্যের সঙ্গে তার মৌলিক জায়গাটা হচ্ছে রোমান্টিকতা। এবং পরবর্তীতে যারা রবীন্দ্রনাথের সাহিত্যকেও অতিক্রম করে গেছেন, ছাড়িয়ে গেছেন সময়ের সাথে সাথে, তাদের লেখার মধ্যে ওই ওই জীবনানন্দ, প্রভাবের কৃষ্ণদেব, এইসব লেখকদের লেখা, তারা নাগরিকতার বিষয়ে লিখছেন। আমাদের এই নগর জীবন, মানব জীবনটা কেমন তারা লিখছেন। কিংবা 1947 পরে যখন দেশভাগ হয়ে যায়, তখন এই ঢাকা শহরকে কেন্দ্র করেও এক ধরনের নাগরিক যন্ত্রণা প্রকাশ আমরা দেখতে পাবো। যে এই ঢাকা শহর আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। এটা হচ্ছে তোমার নাগরিকতার বৈশিষ্ট্য। এবং অবশ্যই ভাবে এখানে নাগরিক জীবন চলে আসবে, নাগরিক জীবনের ক্লাব, পার্টি।
তোমার ব্রিটিশ ভারতীয়দের কাছ থেকে তারা ধরনের রাজনৈতিক সুবিধা আদায় করতে পারে সেই সংক্রান্ত। তবে আমরা সাংস্কৃতিক ভাবে ভাষা, শিক্ষা, সাহিত্য এগুলো কিভাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, এই লক্ষ্যে মূলত তোমার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, যাকে আমরা বলছি যে এই মুক্ত বুদ্ধির চর্চাটা ওই একটা মুসলিম সাহিত্য সমাজকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তো তোমরা শিক্ষা পত্রিকার নাম হতে শুনে থাকবে, যে মোটো বা মূল লক্ষ্য ছিল যে বুদ্ধির মুক্তি। তারা চেয়েছে যে বুদ্ধিটা মানুষের মুক্ত বুদ্ধি এবং চিন্তার জাগরণ ঘটানো, যে তোমার জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তোমরা নিশ্চয়ই এই বিখ্যাত লাইনটা শুনে থাকবে। আগে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে এই ধরনের দেয়াল লিখনও লেখা ছিল, যদিও পরবর্তীতে এগুলো সময়ের সাথে সাথে মুছে যায়। এরকম আধুনিক সাহিত্যে আমরা অনেকগুলো নতুন নতুন বৈশিষ্ট্য পেয়েছি। আমাদের বাংলা সাহিত্যে এই যে বিভাগটা আমরা দেখছি, নিশ্চয়ই বৈচিত্র্য অনেক আছে, সে বৈচিত্র্যের ভিত্তিতে সমালোচকরা এই যুক্তি উত্থাপন করেছেন। এবং আমি সেখান থেকে একটু মধ্যযুগের সাহিত্যের দিকে খেয়াল করতে বলবো। দেখো, এই চর্যাপদ আমরা 1907 সালে পেয়েছি, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আমরা পেয়েছি 1909 সালে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এই সময়ের আগে, এগুলো পাওয়ার আগে 1916 সালে দুটোই প্রকাশিত হয়। মোটামুটি 1916 সালে এসে আমরা জানতে পারি যে না, বাংলা সাহিত্য বেশ পুরোনো। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, মধ্যযুগের আদি নিদর্শন চর্যাপদ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। করে দেখো, আমি তোমাদেরকে এই চর্যাপদ এবং শ্রীকৃষ্ণকীর্তন কাব্য দুটোকে বিশেষ করে গুরুত্ব দিতে বলছি। কেন? কারণ এগুলো যখন আবিষ্কৃত হয়নি, খুঁজে পাওয়া যায়নি, তখন তো আমাদের বাংলা সাহিত্যের এই বৈষ্ণব পদ থেকে শুরু করে মঙ্গল কাব্য, ইংরেজি অনুবাদ তার সাহিত্য আছে, সেই ধারাটা বেশ প্রসিদ্ধ ছিল। এবং আমাদের এই বাংলা সাহিত্যের ইতিহাস বলতে তারা এই বৈষ্ণব পদ থেকে ধারাবাহিকভাবে একটা বর্ণনা পেয়ে যায়। যখন এই দুইটা কাব্য আবিষ্কৃত হলো, তখন মোটামুটি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস পিছিয়ে গেল। এই যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, এই কাব্যে শুরু এবং শেষ দিকের পাতাগুলো ছেঁড়া ছিল। আমাদের যারা এটা নিয়ে কাজ করেছেন, বসন্ত রায় গ্রন্থটা খুঁজে পেয়েছিলেন আমার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে। তো সেখানে তিনি আগে পিছিয়ে ছেঁড়া এরকম একটা বই খুঁজে পেয়েছেন, যে এটা কত আগে, কি পুরোনো কিছুই তিনি জানেন না। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদের সমালোচকরা মোটামুটি খুঁজে পেয়েছেন যে না, লেখক হচ্ছে বরুণ চন্দ্র দাস। খেয়াল করে দেখা যে তার নামটা হচ্ছে বরুণ চন্দ্র দাস। কেন বরুণ চন্দ্র দাসের প্রকাশ করা আছে? চণ্ডীদাস নামে আমাদের বাংলা সাহিত্যে আরো অনেকগুলো কবি আছে। বিশেষ করে তোমরা যদি বৈষ্ণব পদের দিকে তাকাও, সেখানে এরকম অনেকেই লিখেছেন বৈষ্ণব পদ, যে তাঁরা লিখেছেন চণ্ডীদাস নামে। তো বাংলা সাহিত্যে এরকম 6-7-8 জনের মতো চণ্ডীদাসের পরিচয় পাওয়া যায়। বড় চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, এরকম বিভিন্ন রকমের। মোটামুটি 3 জন চণ্ডীদাসকে আমাদের সমালোচকরা স্বীকার করেন। সে হচ্ছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের এই বড় চণ্ডীদাস, বৈষ্ণব পদাবলীতে 2 জন চণ্ডীদাস, যে তোমার শুধু চণ্ডীদাস একজন, আর দ্বিজ চণ্ডীদাস। মোটামুটি 3 জনকে স্বীকার করেন। না হলে চণ্ডীদাস নামে লেখা এরকম অনেক পদ আমাদের গবেষকদের হাতে এসে পৌঁছেছিল। তো তারা দেখলেন যে না, এগুলোর এক একটা বৈশিষ্ট্য কিংবা তোমার থাকে না যে ভাষার কি এসব বিষয়ে তারা সব চণ্ডীদাসকে স্বীকার করে নেননি।
তো এটা জিনিসটা অনেকটা হয়ে গেছে কি, মানে চণ্ডীদাস নামটা এত এত প্রচারিত হয়েছে যে অধিকাংশ লেখক নিজেদেরকে এই চণ্ডীদাস নাম প্রচার করতে পছন্দ করতে থাকেন না, যে তোমার একটা পরিচিত নাম। আমাদের এখনকার ফেসবুকে হিসেবে যে করুন, যে প্রমিনেন্ট তার নামে অনেক করে ফেক পেজ খোলা হয়, অনেকটা ওরকম যে অনেকে চণ্ডীদাস নামে। সে যাই হোক, এটা মানুষের যে চণ্ডীদাস সমস্যা বলে আলোচিত হয়। আমরা মোটামুটি চণ্ডীদাস সমস্যা থেকে যাওয়া লাগবে না, আমাদের শ্রীকৃষ্ণ কাব্যের রচয়িতা বড় চণ্ডীদাস এটুকু আমাদের জানা থাকলেই হবে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট 13টা খণ্ড। জন্মখণ্ড, তারপরে তোমার এই তাম্রখণ্ড, ভারখণ্ড, ছোটখণ্ড, আমি সিকোয়েন্সে বলছি না, এই তোমার কালীয় দমন খণ্ড, তারপরে আছে তোমার শেষে 2টা খণ্ড বংশী এবং রাধা বিগ্রহ, বংশী খণ্ড এবং রাধা বিগ্রহ। এই 13টা খণ্ড নিয়ে আমাদের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাওয়া গেছে, এটা হয়তো আমরা শেষে থেকে পৃষ্ঠাগুলো পাইনি, যার কারণে অনেক সমালোচক চিন্তা করেছেন যে আসলে কি এই কাব্যের সমাপ্তি কি হয়েছে, এটা তারা জানেন না। আমরা দেখতে পাই যে রাধা এবং কৃষ্ণ তাদের প্রেমকে কেন্দ্র করে একটা কাব্য লেখা হয়েছে। এখানে 2টা চরিত্র আছে, আর একটা চরিত্র আছে তার নাম হচ্ছে বড়াই, একজন বৃদ্ধ মহিলা। বৃদ্ধ বলতে অনেকটা আমরা বলতে পারি যে বেশ বয়সী একজন মহিলা, যে রাধা এবং কৃষ্ণ তাদের মধ্যকার প্রেমের দুটি মেসেঞ্জার হিসেবে কাজ করে। এখন তো মানুষের কাছে যোগাযোগের অনেক মাধ্যম আছে। আমরা যে সময় কথা বলছি, মনে করো 1350 থেকে 1450 বা তারও আগে, সে সময় তো মানুষের মাধ্যমে যোগাযোগ করতো, খবর পাঠানো বা তো সেই জায়গাতে আমরা মোটামুটি এই শ্রীকৃষ্ণ কাব্যের বড়াই চরিত্রটাকে পাবো। এদের দুইজনের প্রেমকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ কাব্য যখন লেখা হয়, তখন অনেক সমালোচক লিখেছেন যে আসলে যদিও এখানে কৃষ্ণের নামের আগে স্ত্রী এই নামটা মধ্য দিয়ে কৃষ্ণকে মহিমান্বিত করা হয়েছে, এবং কীর্তন মানে কিন্তু গুণ কীর্তন করা, সেই জায়গায় শ্রীকৃষ্ণ কাব্যের যে বিষয় তার সঙ্গে আসলে কীর্তন নামটা যায় না। তোমরা যারা কৃষ্ণ সম্পর্কে জানো, এবং জানাটা খুবই স্বাভাবিক, কৃষ্ণ হচ্ছে মূলত দেবতা, কৃষ্ণ একজন অবতার রূপে কৃষ্ণের পৃথিবীতে আগমন। তোমরা জানো, এটা জানার জন্য যে হিন্দু ধর্ম হতে হবে তা না, এটা আমাদের বাংলা সাহিত্যের সঙ্গে ব্যাপক সংশ্লিষ্ট। তো এই কৃষ্ণ, তারা বলছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ আছে, মানে দেবতা হিসেবে যে কৃষ্ণ চরিত্র, কৃষ্ণ আছে কিন্তু তার কীর্তন নেই, মানে তার কোন কীর্তন করা হয়নি। কেন এই কথা কেন বলছেন? কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে পুঁথিটা আমরা পেয়েছি গৌরচণ্ডীদাসী লেখা, সেখানে কৃষ্ণের চরিত্রটাকে এমন ভাবে অঙ্কন করা হয়েছে, এমন উপস্থাপন করা হয়েছে যে কৃষ্ণকে দেবতা হিসেবে খুব বেশি সম্মানের উপরে রাখা হয়। সেখানে বরং কৃষ্ণের চরিত্র নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা যদি কখনো সুযোগ পাও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিতর্ক নিয়ে তোমরা দেখতে পারো, যে এবং অনেকেই আছেন যে এই বিষয়টা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃষ্ণের চরিত্রের এই কি বলা যায় অধঃপতন, এই অধঃপতনটা অনেকেই আসলে নিতে পারে না, বিশেষ করে যারা ধর্মপ্রাণ মানুষ আছেন। তবে আমাদের মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোনো ধর্মীয় গ্রন্থ না, এটা হচ্ছে একটা সাহিত্য। তো এই রাধা এবং কৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে যখন আমরা বছরের শুরুতে একটা কাব্য পেয়েছি, খেয়াল করে দেখা যায় রাধা কৃষ্ণের প্রেমটা একটা প্রসিদ্ধ বিষয় ছিল সাহিত্যের ক্ষেত্রে। বৈষ্ণব পদাবলীতে গিয়েও কিন্তু আমরা সেম জিনিসটাই পাই, রাধা এবং কৃষ্ণের মধুকার প্রেম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা যেভাবে দেখি যে কৃষ্ণ ও রাধাকে বিভিন্ন ভাবে তার
প্রণয়ের প্রতি আকৃষ্ট করে। রাধা প্রথমে উদাসী থাকে, তারপরে একটা পর্যায়ে দেখা যায় যে রাধা কৃষ্ণের প্রতি দুর্বল হয়ে পড়ে, এবং তখন তো ইতিমধ্যে কৃষ্ণের তার নিজের দায়িত্ব পালন করার সময় এসে গেছে। মানে সে যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছে, কৃষ্ণের দায়িত্ব ছিল কংসকে বধ করা, কংসকে হত্যা করে এই পৃথিবীতে অত্যাচারী শাসককে নির্মূল করে। সুতরাং কংসকে হত্যা করার জন্য কৃষ্ণ তার দায়িত্ব পালনে চলে যায়, এবং তারপরে আমরা দেখি যে রাধার যে কষ্ট, রাধার যে বিরহ, সেটা প্রকট হয়ে থাকে। পুরো তোমার এই শ্রীকৃষ্ণ দেবতার কাব্যের সৌন্দর্যের জায়গা সমালোচকরা স্বীকার করেন যে রাধার বিরহের জায়গাটা। এবার যদি আমি তোমাদেরকে বৈষ্ণব পদাবলী সম্পর্কে বলি, সেখানেও একই বিষয়, রাধা কৃষ্ণের প্রেম। তবে এখানে রাধা এবং কৃষ্ণ তারা কোনো লোকায়ত প্রেমের প্রতিনিধি না। লোকায়ত প্রেম বলতে যে স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনে মানুষের মধ্যকার যে প্রেম ভালোবাসা, তা না। বৈষ্ণব সাহিত্যের এই প্রেমটা হচ্ছে মূলত ধর্মকেন্দ্রিক, বৈষ্ণব ধর্মকেন্দ্রিক। যারা বিষ্ণুকে পূজা করত, বিষ্ণুর অনুসারী যারা, তারাই বৈষ্ণব। খেয়াল করে দেখো যে তারা বিষ্ণুর অবতার হিসেবে কৃষ্ণের রূপটা গ্রহণ করেছে এবং তার সঙ্গে রাধাকে গ্রহণ করেছে। কেন? কারণ বৈষ্ণব ধর্মের মূল কথাই হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে। বিষয়টা খেয়াল করো। তো রাধা এবং কৃষ্ণের প্রেম বিষয়টা যেহেতু প্রসিদ্ধ, সেই হিসেবে রাধা কৃষ্ণের প্রেম এই বৈষ্ণব সাহিত্যের একটা বড় অনুষঙ্গ হিসেবে আসে। আমি তোমাদেরকে যে শ্রীকৃষ্ণ কাব্যের কথা বলেছি, এখানে একজন লেখকের আমরা পেয়েছি। মধ্যযুগে আমরা যদিও গোষ্ঠীকেন্দ্রিক লেখা পাই, তবে শ্রীকৃষ্ণ কিন্তু যদি একটা মাত্র কাব্য আমাদের হাতে এসেছে, সুতরাং একজনকেই আমরা পেয়েছি। তবে এটা অনুমান করা যায় যে সেই সময় রাধা এবং কৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে অনেকেই সাহিত্য লিখেছে। বিশেষ করে জয়দেবের গীত গোবিন্দ বলে সংস্কৃত একটা কাব্য আছে, সেটা থেকে বোঝা যায় যে অনেকেই সেই সময় রাধা কৃষ্ণের প্রেম নিয়ে। বৈষ্ণব সাহিত্যে আমরা যদি একটু খেয়াল করি যে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার প্রেমের সম্পর্কে এই বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হতো। আমরা যেই সমাজের কথা বলছি, এইটা বৈষ্ণবের পর মোটামুটি আমরা যদি 1450 থেকে 1800 পর্যন্ত ধরি, বেশ দীর্ঘ একটা সময় ধরে চর্চা হয়েছে। এখানে একজন কোন লেখক ছিল, আর গুরুত্বপূর্ণ মধ্যে পড়তে পারে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, লোচন দাস, গোবিন্দ দাস, এরকম অল্প কিছু লেখক আছেন যাদের গল্পগুলো এখনো পর্যন্ত বেশ আলোচিত হয়। এছাড়াও বৈষ্ণব সাহিত্যে অনেক মুসলমান কবিও ছিলেন, যারা এই রাধা এবং কৃষ্ণের প্রেমটাকে খচিত করে সাহিত্য রচনা করেছেন। তো আমাদের কাছে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য বলা হয়। এই রাধা এবং কৃষ্ণের প্রেমের প্রকাশের মধ্যে যে মানবিক রূপটা ফুটে উঠেছে, মানুষের মধ্যকার যে সত্যি সত্যি মানুষের যে প্রেমে পড়লে উৎকণ্ঠা, প্রেমের বিরহের যে যন্ত্রণা, সেগুলোর প্রকাশ হিসেবে বেশ আলোচনা দেখো যে বৈষ্ণব পদ এর মধ্যে একজনের নাম বেশ গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব তিনি সাহিত্যিক ছিলেন না, তিনি কোনো কবিতা লিখেন নাই, তিনি ছিলেন মূলত একজন বৈষ্ণব ধর্মগুরু। তিনি বৈষ্ণব ধর্মটাকে নতুন করে সবার মধ্যে জনপ্রিয় করে তুলেছিলেন। এই হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে তার অবদান। তিনি যে কোনো সাহিত্যিক ছিলেন না, তাকে কেন্দ্র করে এই অন্য লেখকরা কেউ বৈষ্ণব পদ লিখেছে, কেউ আবার জীবনী সাহিত্য লিখেছে শ্রী চৈতন্যের জীবনী কেন্দ্র করে। এটি তার একটা বড় প্রভাব মধ্যযুগী সাহিত্য ছিল, আমরা এই ব্যাপারটা দেখতে পাই। বৈষ্ণব সাহিত্যে যেটা হয় যে তোমার কৃষ্ণকে মূলত পরমাত্মা হিসেবে চিন্তা করা হয়, মানে স্রষ্টার রূপক হিসেবে, আর রাধা হচ্ছে জীবা, মানে
আমরা যারা আছি মানুষ সৃষ্টিকুল তাদেরকে বলছে। তো যেটা হয় তোমার সাধারণত মানুষই তো স্রষ্টাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, তাই না? তো সেই প্রকাশ হিসেবে আমরা দেখতে পাই যে রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছে। এটা বৈষ্ণব সাহিত্যে একদম সমগ্র বৈষ্ণব সাহিত্যে জুড়ে আছে যে রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হচ্ছে। তা সেখানে অবশ্য আরেকটা রূপ আছে কৃষ্ণের বাৎসল্য রূপ। তোমরা নিশ্চয়ই জানো না যে কৃষ্ণের ছোটবেলার যে রূপ আছে সেটাকে বলা হয় গোপাল বলা হয়, তাই না? যে গোপাল কৃষ্ণের একটা শিশু রূপটাকে বলা হয়। তো তারা সেই গোপালকে যে অনেক সাহিত্য লিখেছে কৃষ্ণের রূপটাকে চিন্তা করে যে গোপাল ননি খেতে পছন্দ করে, তাই না? যে তার অনেক ধরনের রূপ প্রচলিত আছে। এটা মোটামুটি আমাদের বৈষ্ণব সাহিত্যের একটা জায়গা, বড় একটা জায়গা। আমাদের দেখে এবং মধ্যযুগকে ছাড়িয়েও বৈষ্ণব সাহিত্যের প্রভাব আধুনিক যুগেও ছিল। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার একদম মোটামুটি সাহিত্য জীবনের শুরুর দিকে তিনি এই বৈষ্ণব সাহিত্যের অনুকরণে বা বৈষ্ণব সাহিত্যে প্রভাবিত হয়ে লিখেছিলেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। খেয়াল রেখো যে রবীন্দ্রনাথের ছদ্মনাম হিসেবে পরিচিত আছে এই ভানু সিংহ নামটা। তিনি নিজেকে ভানু সিংহ ঠাকুর নামে ছদ্মনামে লিখতেন, প্রচার করতেন। তো দেখো, জীবনী সাহিত্যের কথা যেটা বলেছি বৈষ্ণব সাহিত্যের সঙ্গে যেটা সম্পর্কিত, সেই জীবনী সাহিত্যের লেখকরা মূলত শ্রী চৈতন্যের জীবনীকে কেন্দ্র করে লিখতেন। তারা লিখতেন শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, এরকম করে তার বিভিন্ন ধরনের সাহিত্য লিখেছেন। আমি তোমাদেরকে এখানে দেখো পয়েন্ট আকারে তোমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছ প্রশ্ন পদ অনুবাদ কাব্য মঙ্গল কাব্য নাচ সাহিত্য, মনে রাখতে যে এগুলো হচ্ছে মধ্যযুগীয় সাহিত্য ধারা। যেমনটা আধুনিক যুগে এসে আমরা দেখেছি কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ, এগুলো তো একটা কোনো সাহিত্য না, এগুলো এক একটা ধারা। মধ্যযুগের এই নামগুলো এক একটা ধারা, এগুলো কোনো একক সাহিত্য না। এই সাহিত্য ধারার ভেতরে অনেক লেখক লিখেছেন। এই সাহিত্য ধারার ভেতরে একই বিষয় নিয়ে বিভিন্ন লেখক লিখছেন, বিভিন্ন নামেও তারা লিখছেন, কিন্তু বিষয়টা একই। এই বিষয়টা তোমরা মনে রাখবে। আমি এবার পরবর্তী পয়েন্টে যাই। মধ্যযুগীয় সাহিত্যে আমরা আরেকটা বেশ সমৃদ্ধ শাখা পাই, সেটা হচ্ছে অনুবাদ শাখা। অনুবাদটা বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করেছিল মধ্যযুগীয় সাহিত্যে। অনুবাদ এবং রোমান্টিক প্রণয় কথা এই দুটোকে আমি একসঙ্গে আলোচনা করি। কারণ আমাদের অনুবাদ যেসব সাহিত্য হয়েছে বিভিন্ন ভাষা থেকে, তোমার সংস্কৃত, হিন্দি, তারপরে আরবি, ফার্সি, এই ধরনের বিভিন্ন যে সমৃদ্ধ সাহিত্য যেগুলো ধরনের ভাষায় আছিল, সেই সব ভাষা থেকে তোমার অনুবাদ হয়ে এসেছে আমাদের বাংলায়। এর একদিকে যেমন ধর্মকেন্দ্রিক হচ্ছে, আর একদিকে প্রেম কেন্দ্রিক হচ্ছে। তো সংস্কৃত থেকে রামায়ণ মহাভারতের অনুবাদ করছে, গীতার অনুবাদ করছে, আবার আরবি থেকে কোরআন শরীফের অনুবাদ করে আনছে। আবার একইভাবে দেখা যাচ্ছে যে তোমার ওই যে হিন্দি পদুমাবাদ থেকে আলাউল অনুবাদ করছেন পদ্মা গোষ্ঠী, লায়লা ওয়া মজনুন থেকে অনুবাদ হচ্ছে লাউল মজনুন আরবি সাহিত্য থেকে। আবার দেখা যাচ্ছে তোমার গুলে বকাউলি শিরি ফরহাদের কাহিনী আছে। এই বিষয়গুলো তোমার আমার বিভিন্ন সাহিত্য থেকে তখন বাংলায় অনুবাদ করতে শুরু করে। তো এই অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে আমরা বিশেষ করে যে একটা রাজসভার নাম করতে পারি, সে রাজসভা হচ্ছে আরাকান রাজসভা। তোমরা জানো যে মধ্যযুগে এবং প্রাচীন যুগে সাহিত্য চর্চার ক্ষেত্রে রাজসভার একটা গুরুত্ব ছিল। যে একজন কবি সে যখন সবকিছু বাদ দিয়ে সাহিত্য সাধনা করছে তখন তো তার টাকার প্রয়োজন, তার জীবিকা অর্জন করা প্রয়োজন। তখন দেখা যেত যে একজন
রাজা বা একজন শাসক তার দায়িত্ব নিচ্ছে, সে লিখতো তার বিনিময়ে পারিশ্রমিক পেত। এখন যেরকম যারা লেখালেখি করে তারা প্রকাশকদের কাছ থেকে টাকা পায়, তারা বই প্রকাশ করে এবং টাকা পায়। আবার দেখা যাচ্ছে যে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ধরনের পুরস্কার আছে, সেই পুরস্কার গুলো তো সম্মানের, অবশ্যই এর একটা বড় মূল্য থাকে, তোমরা জানো। তো এই আরাকান রাজসভা আমাদের অনুবাদ বেশ চমৎকার ঘটে। এছাড়াও তোমার এই ধর্মকেন্দ্রিক যেগুলো সেগুলো মোটামুটি আমাদের এই অঞ্চলেই ছিল। এই তোমার কলকাতা, পশ্চিমবঙ্গ এইসব দিকে বেশি প্রসারিত ছিল। আমরা যেগুলো ধর্মকেন্দ্রিক সাহিত্য অনুবাদ হয়েছে তোমার ধর্মগ্রন্থ থেকে, সেগুলো তো সরাসরি ধর্ম কেন্দ্রিকতে আর কোনো সংস্থা নেই। তবে যেগুলো প্রেমমূলক মানে রোমান্টিক প্রণয় উপাখ্যান ছিল, প্রণয় মানে প্রেম তো বেশ জানো, সেই রোমান্টিক প্রণয় উপাখ্যান গুলোকেও কিন্তু মধ্যযুগে ধর্মের মধ্য দিয়ে ব্যাখ্যা করা হতো। বিশেষ করে আমরা যে বিদেশি সাহিত্য থেকে অনুবাদ করে পেয়েছি, ইউসুফ জুলেখা, এইসব সাহিত্যে মূলত সুফিজম, সুফি ধর্মের প্রভাবটা দেখা হতো। সুফিজম সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? সুফি মতবাদ? হ্যাঁ ম্যাম। আর সুফি মতবাদ হচ্ছে এটা তোমার ইসলাম ধর্মেরই একটা অংশ। বিশেষ করে তোমার ইরানে এর মানে বলা যায় যে শুরুটা এবং বিস্তারটা ইরান থেকে হয়, এবং এটা মোটামুটি পাকিস্তান এবং ভারতেও ছড়িয়ে পড়ে। সুফি মতবাদ, সুফি সাধক বলা হয় তাদেরকে। তাদের একটা টার্গেট ছিল যে তারা জগতের যে তোমার মানে আমাদের ইসলাম ধর্ম কিন্তু মনে রেখো যে সংসার ত্যাগী কোনো ধর্ম না, তাই না? যে ইসলাম ধর্ম তুমি ধর্মেও ধর্ম পালন করতে পারবে, সংসারের মধ্যে থেকে তুমি পালন করতে পারবে। কিন্তু এই যে সুফিজমের কথা বলি আমরা, কিংবা বৌদ্ধ যারা সাধক ছিল বিশেষ করে, তারা সংসার ত্যাগ করে চলে যেত একদম, জগতের যত মোহ আছে সবকিছুকে ছাড়িয়ে তারা চলে যেত। তো সুফিজমটা অনেকটা ওইরকম যে তোমার কাছে তখন এই পৃথিবীর কোনো কিছুই আকৃষ্ট করতে পারবে না তোমাকে। সেখানে আহ স্রষ্টাকে পাওয়া, স্রষ্টার সান্নিধ্য পাওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তুমি তো মরে গেলে স্রষ্টাকে পাবে, এটা একটা হিসেব। কিন্তু সুফিজম বলো কিংবা আমরা যে বৈষ্ণব ধর্মের কথা বলছি, এইসব ক্ষেত্রে জীবিত অবস্থাতে স্রষ্টাকে পাওয়ার একটা ভাব থাকে। মানে তুমি জীবিত মানুষ, কিন্তু তুমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলেছো, এরকম একটা অবস্থায় পৌঁছানো, যাকে তোমার বৈষ্ণব সাহিত্যে বলা হয় মৃত্যু। মানে বিরহের দশম দশা মৃত্যু। তুমি স্রষ্টার জন্য নিজে মৃত্যুবরণ করছো, সে মৃত্যু হচ্ছে আত্মিক মৃত্যু। আত্মিক বলতে তোমার আমরা এখন নেগেটিভ করতে যে আত্মিক মৃত্যু করি তা না, যে তুমি তোমার এই আত্মাটাকে পৃথিবীর যত জাগতিক যত মোহ আছে, ভালোবাসা বলো, কাম, ক্রোধ, আমরা যে হিংসা, বিদ্বেষ, এই বিষয়গুলো থেকে সরিয়ে নিয়ে আসা, এবং একই সঙ্গে নিজের ক্ষুধা মানে নিজের শরীরকে নিয়ন্ত্রণ করা, দেহবাদ, বৌদ্ধদের মধ্যে এই বিষয়টা ছিল। তো এই নিয়ন্ত্রণ গুলা নিয়ে আসা সুফিজমের মধ্যেও এই ব্যাপারটা ছিল যে তুমি একদম সবকিছু ছেড়ে, জগতের সবকিছু ছেড়ে এক আল্লাহর ধ্যানে থাকবে, সৃষ্টিকর্তার ধ্যানে থাকবে। এবং যতক্ষণ পর্যন্ত না তুমি স্রষ্টার মধ্যে লীন হয়ে যাচ্ছ, লীন হয়ে যাও মানে ফানা হওয়া, ফানা, তুমি একদম বিলীন হয়ে যাবে স্রষ্টার মধ্যে। এই ফানা হয়ে যাওয়াটা পর্যন্ত হচ্ছে একটা সর্বোচ্চ স্তর। ওই স্তর পর্যন্ত পৌঁছাতে পারলে তুমি উত্তম সাধক হয়েছ। তোমরা নিশ্চয়ই বিভিন্ন সিনেমাতে দেখবে যে এই হিন্দু ধর্মে এরকম আহ রুদ্রাক্ষের মালা, জটা, এরকম মাথার মধ্যে একটা জটাওয়ালা এক মানুষই দেখা যায় সাধু, সাধু বাবা বলা হয়, তাই না? তারাও নিজে অনেকটা ওইরকম, তারা নিজেদেরকে এই জগতের যত মায়া আছে
সেই সব মায়া থেকে উপরে উঠাতে পেরেছেন, যার কারণে তাদের মতামত বা তাদের আশীর্বাদ সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে একটা আকাঙ্ক্ষার উপস্থিত হয়ে দাঁড়ায়। আমরা বলছি সুফিজমের কথা, অনুবাদ সাহিত্য এবং এই রোমন্টিক প্রণয় উপাখ্যান কেন্দ্রিক যে আলোচনা সেখানে। তো মোটামুটি আমাদের এইসব সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই যে লেখকরা বলছেন প্রেমের কথা, কিন্তু সেই প্রেম আসলে লৌকিক প্রেম না, এটা হচ্ছে আধ্যাত্মিক প্রেম, ধর্মকেন্দ্রিক প্রেম যাকে বলা হয়। মধ্যযুগের একটা বেশ সমৃদ্ধ এবং বিস্তৃত শাখা হচ্ছে মঙ্গল কাব্য। মোটামুটি আহ 1500 সালের আগে থেকে মঙ্গল কাব্যের শুরু এবং 1800 সাল পর্যন্ত প্রায় বিস্তৃত ছিল। তোমার মধ্যযুগের শেষ কবি বলা হয় ভারতচন্দ্র রায় গুণাবর্তে। তিনি ছিলেন এই মঙ্গল কাব্য ধারার অন্নদামঙ্গল কাব্যের একজন বিখ্যাত লেখক। অন্নদামঙ্গল কাব্যের লেখক ছিলেন ভারতচন্দ্র রায় গুণাবর্ত। তো এই যে মঙ্গল কাব্যগুলো দেখো যে বলা হচ্ছে এই কাব্য যদি তুমি পড়ো, শোনো, রচনা করো, সবকিছুতেই মঙ্গল, সেজন্য এটা হচ্ছে মঙ্গল কাব্য। আরেকটা মত কি যে এই মঙ্গল কাব্যগুলো এক মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার পর্যন্ত পাঠ করা হতো। তোমার আসর জমিয়ে সবার মিলে পাঠ করতো, একজন পাঠ করতো অন্যরা এরকম একটা প্রবণতা এই মঙ্গল কাব্য ছিল। তো এখানে কিসের কাহিনী ছিল? মূলত বিভিন্ন দেবদেবীর কাহিনী। ধরো একজন দেবী, একজন দেবতা, তিনি পৃথিবীতে পূজা প্রতিষ্ঠা করবেন, তার যে নাম তার প্রতিষ্ঠা করবে। যেমন ধরো মনসা মঙ্গল কাব্যে মনসা, মনসা হচ্ছে সাপের দেবী। সেই মনসা তার পৃথিবীতে তার পূজা প্রতিষ্ঠা করবে, মানুষ তাকে পূজা করবে, এই জিনিসটা সে চায়। তো তাতে একটা লক্ষ্য রাখা হয়েছে। যেমন মনসা মঙ্গল কাহিনী হচ্ছে কি, মনসা হচ্ছে শিবের মেয়ে। শিব তোমরা জানো হিন্দু ধর্মের একজন দেবতা। সে এই শিবের মেয়ে বা মনসা, সে বলছে তার বাবার কাছে একটা আশা পোষণ করছে যে এই পৃথিবীতে মানুষ মনসার পূজা করবে, শান্তির পূজা করবে। তো আমাদের শিব বললো যে ঠিক আছে। চাঁদ সদাগর তার একজন বিখ্যাত কঠিন ভক্ত আমরা যদি বলি, বলছিল তুমি যদি চাঁদ সদাগরের কাছ থেকে পুজো আদায় করতে পারো তাহলে তুমি এই পৃথিবীতে পূজা প্রতিষ্ঠা করতে পারবে। তখন মনসা কি করে, সে চাঁদ সদাগরের কাছে আসে, তাকে বলে পূজা করতে। চাঁদ সদাগর পূজা করবে না, কারণ সে তো শিব ভক্ত এবং কঠিন ভক্ত। তখন মনসা তাকে পালন করে, তার ছেলেদেরকে সাথে কাটে, যে একে একে সব ছেলেকে সাপে কাটে এবং শেষমেশ শেষে এই লক্ষ্মীদেরকে যখন সাপে কাটে তখন বেহুলা সেখানে উপস্থিত থাকলো। জানো যে বেহুলা লক্ষ্মীন্দরের মেয়ে ছিল এবং সে তার স্বামীর মৃত স্বামীর লাশ এই নিয়ে তার প্রাণ ফিরিয়ে আনার জন্য মনসার কাছে যায় এবং মনসাকে সে বলে যে আচ্ছা ঠিক আছে, চার সদাগরকে সে রাজি করাবে। সে ফিরে আসে, মনসা লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে দেয়। চাঁদ সদাগরও মোটামুটি মনসার পূজা করতে রাজি হয় এবং একে একে তার অন্য সব পুত্ররাও প্রাণ ফিরে পায়। এইভাবে এই পৃথিবীতে কি হলো, মনসার পূজা প্রতিষ্ঠা হলো। নিশ্চয়ই তোমরা খেয়াল করেছ যে মঙ্গল কাব্যগুলোতে এক সুন্দর সুন্দর কাহিনী আছে। তো এরকম মনসা মঙ্গলের কাহিনী আছে, চণ্ডী মঙ্গলের কাহিনী আছে, প্রত্যেকটার আলাদা আলাদা কাহিনী আছে। অনেকটা আমরা উপন্যাস যেরকম করে পড়ি না, যে উপন্যাসের মধ্যে কাহিনী থাকে, চরিত্রগুলো একটা একটা করে আসে, একটা একটা করে আবার যায়, একটা শুরু থাকবে শেষ থাকবে, এরকম। এই আমরা মঙ্গল কাব্যের মধ্যেও এই ব্যাপারটা খেয়াল করি যে মঙ্গল কাব্যে একটা সুন্দর কাহিনী আছে। অনেক সমালোচক বলেন যে মঙ্গল কাব্যের মধ্যে উপন্যাসের গুণ আছে। আমরা যে আধুনিক উপন্যাস বললেই সেই উপন্যাসের একটা গুণ ছিল। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে উপন্যাস আসলে মঙ্গল কাব্য থেকে বিবর্তিত হয়ে আর এটা ইংরেজি সাহিত্য থেকে প্রভাবিত হয়ে এসেছে। এটা মঙ্গল কাব্য ভাব। এর পরবর্তী যে সাহিত্য ধারাগুলো আছে, নাচ সাহিত্য, এই বর্ষিয়া সাহিত্য, লোক সাহিত্য, লোকসাহিত্যের আগে থেকেই ছিল মুখে মুখে, মধ্যযুগের শেষ দিকে সেগুলো লেখা হতে শুরু করে। কবিওয়ালাও
আরো আছে তোমার বাউল সাহিত্য, শাক্ত পদাবলী, শক্তি দেবীর উপাসনা যারা করতো, এরকম এই বেশ অনেকগুলো শাখা আমাদের মধ্যে ছিল। এখানে আমি তোমাদেরকে কবিওয়ালা ও শায়েরদের সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে বলা হয়ে থাকে যে মধ্যযুগে শেষ সাহিত্য ধারা হচ্ছে কবিওয়ালা ও শায়ের। এই সময়ে এসে অবক্ষয় যুগের সূচনা হয়েছে। অবক্ষয় যুগ কি বলতে, এই সময় সাহিত্য অনেকটা দূরে সরে গেছে। আগে যে এটা বেশ উল্লেখযোগ্য সাহিত্য তৈরি হতো সেরকম হয়নি। এই সময় এসে বরং আমাদের সাহিত্যিকরা, এই কবিওয়ালারা বিশেষ করে তোমার একটা কবিতার লড়াই তৈরি করতেন। দুটি পক্ষ থাকতো, তারা উপস্থিত হয়ে কবিতা দিয়ে লড়াই করত। একজন মুখোমুখি কবিতা বলতো, আরেকজন সেই কবি মুখোমুখি কবিতা বেঁধে তার উত্তেজিত। অনেকটা আমরা যদি বলি যে আধুনিক সংস্কৃতির যে র‍্যাপ সং আছে, সে র‍্যাপ সং এর জায়গায় প্রতিযোগিতায় তার সঙ্গে আমরা মেলাতে পারি। তো ওই সময় দেখা গেছে যে এই কবিওয়ালারা তাদের কবিতাতে অনেক বেশি জবাব গালিগালাজ এসব দৌলাদাত, যেটাকে বইয়ের ভাষা বলা হয় ঘিউ। এই প্রয়োগটা আমাদের কাছে একটু উল্লেখযোগ্য, কারণ খেয়াল করে দেখো যে এখনকার সাহিত্যে মানুষ অবাধে এই ধরনের গালিগালাজ শব্দ ব্যবহার করে। কারণ আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে বাস্তবমুখী সাহিত্য, দৈনন্দিন জীবনে সেই পদ্ধতিগুলোর মধ্য দিয়েই যায়। মন খারাপ হলে, রাগ উঠলে গালি দেয়, তাই না? তো আমরা যে সময়ের কথা বলছি মধ্যযুগের শেষ দিকে, ওই সময় বরং কনজারভেটিভ ওয়েতে দেখা হতো। সাহিত্য হবে সুন্দর, সাহিত্য হবে মার্জিত, সাহিত্যে গালিগালাজ কেন। তো সেইসব হিসেব করে মোটামুটি আমাদের মধ্যযুগের এই কবিওয়ালা ও শায়ের তাদের সাহিত্যগুলোকে অনেকটা অবক্ষয়িত হিসেবে চিন্তা করে রাখা হয়। তো এদের এই সবকিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে আমরা কিন্তু মোটামুটি 1760, 70, 80 এর দিকে চলে গিয়েছি। মধ্যযুগের শেষ কবি যে ভারতচন্দ্র রায়গুণাকরের কথা আমি তোমাদেরকে বললাম, সেই ভারতচন্দ্র রায়গুণাকর তিনি মোটামুটি 1707 পর্যন্ত বেঁচে ছিলেন। তারপরে তিনি মৃত্যুবরণ করেছেন। 1757 সালে ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করেছে। এর 3 বছর পরে তিনি মৃত্যুবরণ করেন এবং ভারতচন্দ্রকে মধ্যযুগের শেষ প্রতিভা সম্পন্ন কবি বলা। এই সময়ের মধ্যে আর তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য আমাদের সমালোচকরা উল্লেখ করেন না। তবে এর মধ্যে একজন বেশ উল্লেখযোগ্য কবি জন্মগ্রহণ করেছিলেন। তোমরা হয়তো নাম জেনে থাকবে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়, তাই না? শুনেছ কখনো? হ্যাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি, কারণ তিনি তার জন্ম এবং বেড়ে ওঠা এমন একটা সময়, যে সময় বাংলা সাহিত্যে মধ্যযুগটা শেষের দিকে এবং আধুনিক যুগ শুরু হচ্ছে সেই সময়টা। তো আমরা যখন বলছি যে বাংলা সাহিত্য আধুনিক যুগের দিকে যাচ্ছে, কিভাবে বুঝতে পারি? যে গদ্যের বিকাশ, তারপরে তোমার আস্তে আস্তে করে বিভিন্ন ধরনের সাহিত্যের শাখা গড়ে ওঠা, এগুলো এর একটা অংশ। তারপরে দেখো আমি এখানে চর্যাপদ নিয়ে আলোচনায় একটা অপতথ্য করেছি। একটা চর্যাপদ তোমাদের দেখার জন্য এনেছে। চিকিৎসকের তার কাব্য নিয়ে এখানে আলোচনা আছে, প্রশ্নকে নিয়ে আছে। এই ধরনের বেশ কিছু ছোট ছোট টাইটেল তোমাদেরকে তৈরি করে দিয়েছে। আধুনিক যুগে এসে আমরা বাংলার সাহিত্যিক গ্রন্থের বিকাশ করতে পারি। প্রথমে বিকাশের, গদ্যের বিকাশের পেছনে ভূমিকা আছে কিসের? ছাপাখানা। 1800 সালে তোমার শ্রীরামপুর মিশন বলে একটা মিশন প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ছাপাখানা প্রতিষ্ঠা করা হয়। ছাপাখানা মানে হচ্ছে প্রেস। তোমরা জানো যে আমরা যে এখন চট্টগ্রাম করে বাংলা লিখে ফেলতে পারি, এটা তো আগে ছিল না। প্রথম 1800 সালে এই উদ্যোগটা গ্রহণ করা হয় এবং পঞ্চানন কর্মকার বলে একজন কামার, তিনি লোহার ছাঁচে আমাদের এই বাংলা অক্ষরগুলোর একটা রূপ দেন। সেই কারণে খেয়াল করে দেখো যে এই আধুনিক যুগের পরে, মানে তোমার ছাপাখানা প্রতিষ্ঠা হওয়ার পরে আর বাংলার বর্ণগুলো খুব বেশি পরিবর্তন হয়নি।
খুব বেশি বলবো না, কোনো পরিবর্তনই হয়নি, রূপটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এর আগে পর্যন্ত তোমরা কোন ধরনের পরিবর্তন দেখতে পাবে বাংলা লিপির মধ্যে হাতের। তো এখানে এসে আমরা যেটা দেখতে পাই যে তোমার ছাপাখানার একটা বড় প্রভাব আছে, গ্রন্থের বিকাশের ক্ষেত্রে ভূমিকা আছে। আবার ফোর্ট উইলিয়াম কলেজে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতাতে, এবং সেখানে 1801 সালে বাংলা বিভাগ খোলা হয়। তারা একটা বাংলা গদ্য কেমন হওয়া উচিত সেটা নিয়ে কাজ করেছেন, এবং দেখা যায় যে বাংলা গদ্য কি সংস্কৃতের মতো হবে, নাকি আরবি ফার্সি প্রভাবিত হবে, নাকি ইংরেজি প্রভাবিত হবে, নাকি বাংলা কি, এই জিনিসটা নিয়ে তারা প্রধান কাজ করেন। তো তারা তো একদম বেশ সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে পারেননি। বাংলা গদ্যের আধুনিক রূপ পেতে পেতে মোটামুটি প্রায় 50 বছর তো আমাদের অপেক্ষা করতে হয়েছে। এই ক্ষেত্রে উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, গোলকনাথ শর্মা, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মোটামুটি এদের সবারই অবদান আছে। এই যে এদের কথা বললাম আমি, এদের অবদান কিন্তু স্বীকৃত হয়েছে সাময়িক পত্রের মধ্য দিয়ে, বিভিন্ন ধরনের পত্র পত্রিকা। যে বাংলা গদ্য যখন একটু একটু করে লেখা শুরু হয়েছে, তখন দেখা যাচ্ছে দৈনিক, মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক এরকম বিভিন্ন ধরনের পত্রিকা প্রকাশিত হতে শুরু করে। তো সেই পত্রিকাগুলো যখন মানুষের হাতে হাতে পৌঁছানো শুরু করে এবং সেখানে লেখা হচ্ছে, এর মধ্য দিয়ে বাংলা গদ্যের চর্চাটা বেশ ভালো মতো এগিয়ে যেতে থাকে। তো আমরা বাংলা গদ্যের ইতিহাসে বিশেষ করে আধুনিক যুগের সূচনায় এই বেশ কিছু প্রতিষ্ঠান এবং অনেক ব্যক্তির অবদানের কথা মনে রাখতে পারি। এবং সেখানে আধুনিক যুগে এসে আমাদের বাংলা সাহিত্য বিভিন্ন রকমের প্রকাশিত হয়েছে, যেমন কবিতা একটা শাখা, প্রবন্ধ শাখা, উপন্যাস, নাটক, ছোট গল্প, এবং সব থেকে ছোট বয়সে ছোট হচ্ছে ছোট গল্প। কারণ ছোট গল্পটা তো আধুনিক যুগেরই সৃষ্টি, কিন্তু আধুনিক যুগেরও আরো রবীন্দ্রনাথের হাত ধরে ছোট গল্পের যাত্রা হয়। তোমরা নিশ্চয় জানো যে রবীন্দ্রনাথের ছোট গল্পের জনক বলা হয়। তো এখানে আমরা মোটামুটি কবি, সাহিত্যিক তাদের অনেকগুলো সাহিত্য আমরা পাবো। এখন আমি এখানে প্রতিনিধিত্ব কয়েকজনের নাম লিখেছি, আরো আছে, বাদ দিয়েছি প্রচুর। এখানে আমি অল্প কয়েকজন তোমাকে জানার সুবিধার্থে এখানে আনলাম, উপস্থাপন করলাম। প্রবন্ধের ক্ষেত্রে আমরা এই তাদেরকে পাচ্ছি, উপন্যাস শিল্পে আছে নাটকের ক্ষেত্রে এবং ছোট গল্পের ক্ষেত্রে। তো আমরা মোটামুটি আগামী ক্লাসে প্রবন্ধ, উপন্যাস, নাটক এবং বিশেষ করে সাহিত্যিক, মানে আমরা সেই সব সাহিত্যিকদেরকে জানবো, সাহিত্যিকদের মধ্য দিয়ে আমরা এই বাংলা সাহিত্যের এই শাখাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তোমাদের ফোকাস থাকবে তোমাদের সিলেবাসে যেসব লেখক আছে, সেইসব লেখকের জীবনীটা ভালো করে ফেলা, তাদের সাহিত্য যুগে। কিন্তু উইকিপিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবে, লেখকের নাম লিখে সার্চ করলে খুব সহজে পেয়ে যাবে। আমরা এগুলো করো। আগামী শনিবারে তোমাদের একটা কুইজ নিব আমি, এই প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এবং আগামী ক্লাসে বুধবার দিন আমরা যে লেখকদেরকে নিয়ে আলোচনা করব তাদেরকে নিয়ে এমসিকিউ আকারে নেব। 20টা এমসিকিউ থাকবে 20 নাম্বারের, ঠিক আছে? হ্যাঁ, আগামী শনিবার ওই যে 10:30টাতে তোমরা চলে এসো, আমি তোমাদেরকে নিয়ে একটা রুমে বসবো 10:30টায়। এই কুইজটা নিয়ে মোটামুটি আমরা আর তোমাদেরকে ছেড়ে দিব। তো তাহলে আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করলাম এই বিস্তৃতভাবে মধ্যযুগ এবং আধুনিক যুগ, মধ্যযুগের মধ্যকার যে বৈশিষ্ট্য, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা আধুনিক যুগের সাহিত্যিক তাদেরকে নিয়ে আলোচনা করবো। আমার ভূগোল ক্লাসরুমে আমার এই বাংলা ক্লাসটা অ্যাড হয়ে নাই, কিভাবে add করবো? তুমি ওদের ইমেইল অ্যাড্রেস আছে না, মুক্তা বলছেন, আমাকে দিয়ে দিতে হবে। এই মেল অ্যাড্রেস আছে তো। হ্যালো,
হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, তোমার বন্ধুরা যারা সবাই আছে হোয়াটসঅ্যাপ কবে গ্রুপে থেকে আছে এই মানে ক্লাস কোডটা দেওয়া আছে তো মনে হয়নি। জি ম্যাম আছে। হ্যাঁ, তোমার ক্লাস কোডটা নিয়ে ওখানে যুক্ত হয়ে যেতে পারো। আজকে 12 জনকে উপস্থিত হয়ে বলেছি। খুবই আমাদের খবর, আশা করি পরবর্তী ক্লাসগুলোতে এই তোমরা প্রত্যেকেই উপস্থিত থাকবে। তো আজকে গুগল ক্লাসরুমের আপডেটটা দেবে কে? মাহফুজ হোসেন, তুমি দিবে? ম্যাম হ্যাঁ, গুগল ক্লাসরুমের আপডেট তুমি দেখো। গুগল ক্লাসরুমে এই আগের ক্লাসের বর্ণনা দেওয়া আছে যে কিভাবে আমরা আগের ক্লাসে কি করেছি এবং নেক্সট ক্লাস কি করবো, সেই হিসেবে তুমি আমাদের আজকের ক্লাসের আপডেটটা দিয়ে দিবে মাহফুজ, মনে থাকবে? হ্যাঁ, আর তোমাদের হচ্ছে আর হোমওয়ার্ক দিচ্ছ। আগে হোমওয়ার্কটা তো হবে পাইনি, মাত্র 3 জনের কাছ থেকে করেছি। আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে মধ্যযুগের সাহিত্য ধারাগুলো শুধু পয়েন্ট হিসেবে উপস্থাপন করা। তোমাদের কাছে স্লাইডে দেওয়া আছে, তোমরা ওখান থেকে শুধু স্লাইড থেকে দেখে ওগুলো তুলে ফেলবে। এবং আরো ভালো হয় যদি তোমরা রেফারেন্সটা করো, যে পিডিএফ তোমাদেরকে দিয়েছি, ওখানে আরো কিছু ছোটখাটো যেগুলো আমি দেখে বলেছি কিন্তু এখানে নেই, সেগুলো সহ তোমরা একটা শুধু পয়েন্ট আকারে উপস্থাপন করবে। ঠিক আছে? যে মধ্যযুগের সাহিত্য ধারা কি কি আছে, সে বিষয়ে কাব্য, প্রশ্নাব্য, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, এরকম। ঠিক আছে? হ্যাঁ, তো আমরা সবাই আচ্ছা কে কমেন্ট করছে, কে দেখতে দেখি। মুসাফির হোসেন,